হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন নিয়ে এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা যারা ভালোভাবে এই কোশ্চেনগুলো দেখে নেবে তাদেরকে কিন্তু নিশ্চিতভাবে তোমরা পরীক্ষায় যেতে পারো, ঠিক আছে? যে এখান থেকে আসবে শিক্ষার অর্থ, ধারণা ও লক্ষ্যসমূহ। সিস্টেম্যাটিক পলিটিক্স বইয়ের লেখক হলো ক্যাটলিন। পলিটিক্স শব্দটি উদ্ভব কোন শব্দ থেকে? গ্রিক। উদারনীতিবাদ রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তা লক। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল। আচ্ছা, যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালোভাবে দেখে নিও। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলো প্লেটো। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা ডেভিড স্টোন। মানুষ রাজনৈতিক প্রাণী, বা এখানে লেখা থাকতে পারে ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিম্যাল। এ কথাটি কে বলেছিলেন? অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছিলেন? লর্ড ব্রাইস। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের রচয়িতা গ্রাহাম ওয়ালস। সংখ্যায়ন কি জিনিস? সংখ্যায় প্রকাশ করাটাকে সংখ্যায়ন বলে। অ্যারিস্টটল কোন গ্রন্থের রচয়িতা? পলিটিক্স গ্রন্থে। প্লেটো কোন গ্রন্থের রচয়িতা? রিপাবলিক গ্রন্থ। দেখো, কোনো না কোনো গ্রন্থের রচয়িতা বা কোনো না কোনো এই রিলেটেড কোশ্চেন কিন্তু একটা কিন্তু আসার চান্স প্রচুর পরিমাণ রয়েছে এবার, ঠিক আছে? কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস। দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থের রচয়িতা লেনিন। গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক লাস্কি। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? সামাজিক বিজ্ঞান। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলি। রাষ্ট্রশাস্ত্রের রচয়িতা কাকে বলা হয়? কৌটিল্য বা চাণক্য, ঠিক আছে? হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে গ্রাহাম ওয়ালস। এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কেন কি তোমাদের শুধু ফার্স্ট সেমিস্টারে না, বাকি সমস্ত সেমিস্টারে কিন্তু তোমাদের প্রথম থেকেই আমরা গাইড করতে থাকবো, সাজেশন দিতে থাকবো। তো যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু অনেক বড় লসে পড়বা, অনেক কিছু মিস করে যাবে তুমি ইন ফিউচার, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে দাও, কারণ কি ভিডিও কিন্তু তোমাদেরই জন্য বানানো। তোমরা লাইক না করলে কে করবে? একটা লাইক করে দাও। লাইক করতে কি যায় আছে, বটনই তো টিপবা, তাই না? রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ। রোমে নগর রাষ্ট্রকে কি বলা হতো? সিভিটাস। পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়, কারণ কি? সার্বভৌমিকতা নেই। আচ্ছা, যেহেতু পশ্চিমবঙ্গের সার্বভৌমিকতা নেই সেজন্য পশ্চিমবঙ্গটা রাষ্ট্র না, কিন্তু একটা রাজ্য, তাই তো? স্টেট শব্দটি কোন শব্দ? ইংরেজি শব্দ। পোলিশ কথাটির অর্থ নগর রাষ্ট্র। রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কি? সার্বভৌমিকতা। বা এইভাবে বলতে পারে যে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কোনটি? সার্বভৌমিকতা, ঠিক আছে? বা এইভাবে বলতে পারে সার্বভৌমিকতা কি? সার্বভৌমিকতা অপশন থাকতে পারে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, ঠিক আছে? সরকার বলতে কি বোঝায়? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তিনটা মিলে হয় কি? সরকার গঠিত হয়, তাই তো? এর মধ্যে একটা যদি না থাকে তাহলে ওটাকে সরকার বলা যাবে না। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। কে প্রথম বৃহৎ আয়ন রাষ্ট্রের কথা বলেছেন? টিউটনরা। আচ্ছা, এরপর দেখবো চ্যাপ্টার 3। দেখো, তোমরা যদি শুধু এই কয়টা কোশ্চেনের বাইরেও যদি তুমি চাও যে তুমি সব কোশ্চেনের প্রিপারেশন নেবা ভালোভাবে, ঠিক আছে, কম সময়ের মধ্যে, তাহলে তোমরা সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটি প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো। সেখানে তোমরা সমস্ত কোশ্চেন পেয়ে যাবা, ওকে, উইথ অ্যান্সার। প্লাস সেখানে মক টেস্ট দেওয়া আছে, বেশি থেকে বেশি মক টেস্ট দাও সেখানে। কেন কি? মক টেস্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের প্র্যাকটিসের জন্য। সেখানেই বুঝতে পারবা যে তোমাদের প্র্যাকটিসটা কতটা, প্লাস সেখানে প্র্যাকটিস করার মজাও আলাদা, ঠিক আছে? তো চলো দেখে নিই। নাগরিকত্ব। নাগরিক শব্দের উৎপত্তি কোথায় হয়েছে? গ্রিসে। প্রাচীন গ্রিস বা রোমে নাগরিকদের মর্যাদা পেত অভিজাত পুরুষরা। দ্বৈত নাগরিকত্ব চালু আছে আমেরিকায়। আচ্ছা, দ্বৈত নাগরিকত্ব মানে সেখানকার নাগরিকরা যদি চায় তো সেখানে আমেরিকায়ও নাগরিকত্ব নিতে পারে, মনে করো ফ্রান্সেও নাগরিকত্ব নিতে পারে, মানে এরকম দুটো দেশে তারা নিতে পারে। কিন্তু ভারতে এক নাগরিকত্ব আছে, মানে ভারতে যদি নাগরিক থাকে, ভারতের নাগরিক অন্য দেশের নাগরিক হতে পারবে না। যদি অন্য দেশের নাগরিক হতে চায় তাহলে ভারতের নাগরিক ছাড়তে হবে তাকে, ঠিক আছে? এক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? ফ্রান্সে। ফ্রান্সে কি ভোট দিতেই হবে? তুমি যদি নাগরিক হও দিতেই হবে, মানে দিতেই হবে। আমাদের এখানে কি দিলে দিলে না দিলে নাই, তাই তো? ভারতে কিরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে? এক নাগরিকত্ব। এই যে এখনই বললাম না, এক নাগরিকত্ব। কি রূপে অর্জিত নাগরিকত্ব হলো স্বাভাবিক নাগরিকত্ব, জন্মসূত্রে, মানে যারা যেখানে জন্ম হয় তারা সেখানকার নাগরিক, এটাই স্বাভাবিক, তাই তো? কে ভারতের অর্জিত নাগরিক ছিলেন? মাদার টেরেজা। মাদার টেরেজা অন্য দেশের ছিল প্রথমে, তাই না? কিন্তু ভারতে এসে অর্জন করেছিল নাগরিকত্ব। কোন দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে ওই দেশের নাগরিকত্ব পাবেন? জাপান। অর্থাৎ জাপানের কোনো মহিলাকে যদি আমাদের ইন্ডিয়ার কেউ বিয়ে করে তাহলে সেখানকার কি বলে সিটিজেনশিপ পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে জাপান হলো রাইট অ্যান্সার। কত খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন পাশ করে একটি ধারা 6 বা 6A বলা যেতে পারে, ঠিক আছে, সংযোজন করা হয় 1985। দেখো, 6 ক বলে কিছু থাকে না, 6A থাকে, ঠিক আছে? ওখানে বাংলায় নেই কোনো কিছু। ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন বছরে? 1955 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? নাগরিকত্ব আইন কবে হয়েছিল? 1955, মাইন্ডে বসানো।
সংবিধানের যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকত্ব অর্জন, বিলোপ, নাগরিকতা সংক্রান্ত যাবতীয় অন্যান্য বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া আছে তা হলো 11 নম্বর ধারায়। মানে সংবিধানের যে ধারায় নাগরিক রিলেটেড জিনিস আছে চেঞ্জ করা, সেটা হলো 11 নম্বর ধারায়। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতিটি অনুসৃত হয় সুইজারল্যান্ডে। মানে সুইজারল্যান্ডে তুমি যদি নাগরিক হতে চাও তাহলে অবশ্যই সেখানকার তোমাকে সন্তান হতে হবে, ঠিক আছে, বাইরে থেকে গিয়ে সহজে পারবে না। সংবিধানের যে ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্ক আইন প্রণয়ন করতে পারে তা হলো 11 নম্বর ধারা। সেম জিনিস। সংবিধানের যে ধারায় ভারতের নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে তা হলো 9 নম্বর ধারা। মানে সংবিধানের যে ধারায় বলা হয়েছে যে ভারতে কোন কন্ডিশন হলে ভারতের নাগরিকত্ব তুমি হারিয়ে ফেলবে, সেটা হলো 9 নম্বর ধারায়। ভারতের জন্মসূত্র এবং অন্যান্য যে মাধ্যমে নাগরিকত্ব নেওয়া যায় তা হলো অনুমোদনের মাধ্যমে। একটা তো হলো জন্মসূত্র, মানে তুমি যদি এখানে জন্মগ্রহণ করো সেক্ষেত্রে তুমি নাগরিক হবা এখানকার, অথবা তুমি যদি অ্যাপিল করো, মনে করো অন্য দেশ থেকে তুমি আসছো, তুমি যদি অ্যাপিল করো বা অনুমোদন করো সরকারের কাছে, সেই ক্ষেত্রে তুমি নাগরিকত্ব পেতে পারো যদি সরকার দেয়। ভারতে 18 বছর বয়স হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে না কারা? মানে 18 বছর বয়স হয়ে তবুও ভোট দিতে পারবে না কারা? যারা গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। বিদেশিরা কোন অধিকার থাকে না? বিদেশিদের কোন অধিকার থাকে না? রাজনীতি অধিকার। মানে বিদেশিরা আসে এখানে রাজনৈতিক, অর্থাৎ ভোট দিতে পারবে না বা এইসব রিলেটেড রাজনৈতিক কোনো পলিটিক্স কাজ করতে পারবে না, তাই তো ভারতে এসে। এবার দেখবো চ্যাপ্টার 4। আচ্ছা, তার আগে বলি তোমরা এই ভিডিওটা বেশি থেকে বেশি সমস্ত ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ডসের গ্রুপে কাইন্ডলি শেয়ার করে দাও। কেন কি দেখো অনেকজন কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেখেই পাস করে, তাই তো। আর মনে করো তোমার জন্য যদি কেউ পাস করে তো ক্ষতি কোথায়? তুমি যেটা পাও সেই নাম্বার তো পাবা, তোমার কোনো কিছুই কমবে না, তাই না? কিন্তু তাদের অনেক হেল্প হয়ে যাবে। তো অবশ্যই শেয়ার করে দাও, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, মাইন্ড ইট, ওকে। আর তুমি হেল্প করবে তো তোমারও আলটিমেটলি মনে করো ভালোই এক্সাম হবে, ঠিক আছে। সুপরিবর্তনীয় সংবিধান কে সার্বভৌম ক্ষমতার অধিকারী? আইনসভা। সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী? আইনসভা। সুইজারল্যান্ডের সংবিধান কিরূপ সংবিধানের উদাহরণ? লিখিত। মানে সুইজারল্যান্ডের সংবিধান সম্পূর্ণভাবে লিখিত রয়েছে। ব্রিটেনের সংবিধান কিরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ? অলিখিত। ব্রিটেনের সংবিধান লিখিতভাবে খুব কম রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান? দুষ্পরিবর্তনীয়। মানে এটাকে চেঞ্জ করা খুবই কঠিন। সংবিধান বা কনস্টিটিউশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, প্রাচীনতম লিখিত সংবিধান, ঠিক আছে। কোন সংবিধানকে গতিশীল বলা হয়? সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় মানে মনে করো কোনো সংবিধানে একটা নিয়ম বানানো হয়েছিল 1980 সালে, এখন মনে করো ওই রুলটা অ্যাপ্লাই হতে পারে না, কেন কি এখন সমাজের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওই সংবিধানটাকে কি চেঞ্জ করার দরকার, তাই তো। তো যেই সংবিধানকে সহজে চেঞ্জ করা যায় সেই সংবিধানকে বলা হয় সমাজের গতিশীল সংবিধান, তাই তো। ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। দেখো 1 নম্বর তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কি দুষ্পরিবর্তনীয়, সহজে চেঞ্জ করা যায় না। কিন্তু অন্যদিকে একটা কি দেখো, এটা লিখিত সংবিধান সবচেয়ে ছোট, তাই তো। সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলা হয় অনমনীয়, ঠিক আছে, বা দুষ্পরিবর্তনীয়। জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো সুপরিবর্তনের সংবিধান। মানে কিছু রাষ্ট্রে মনে করো দেশের মধ্যে ইমার্জেন্সি আসলো, সেই ক্ষেত্রে তোমার যদি সংবিধান সহজে চেঞ্জ করতে পারো তাহলে সেটাকে সবচেয়ে কার্যকরী সংবিধান। ভারতের সংবিধান হলো অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। মানে ভারতের সংবিধান কিছু এমন জিনিস আছে যেটা সহজে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু কিছু এমনও জিনিস আছে যেগুলো সহজে চেঞ্জ করা যেতে পারে না। মানে অংশত সুপরিবর্তনীয় আবার অংশত দুষ্পরিবর্তনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও 1971 খ্রিস্টাব্দে সংশোধিত হয়েছিল কতবার? 10 বার। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সহজে চেঞ্জ করা যায় না, কিন্তু তবুও 1971 সালে 10 বার এটা চেঞ্জ করা হয়েছিল। পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হলো ভারতের। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোথায়? ভারতের। আর সবচেয়ে ছোট মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার, ঠিক আছে। সংবিধানকে কি ধরনের আইনের মর্যাদা দেওয়া হয়? দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। মডার্ন কনস্টিটিউশন বইয়ের রচয়িতা হলো কেসি হোয়ার। এবার দেখবো চ্যাপ্টার 5। গণপরিষদের উদ্দেশ্য কী ছিল? সংবিধানে খসড়া প্রণয়ন। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিল? বাবা সাহেব আম্বেদকর, ঠিক আছে, বা ডক্টর বি আর আম্বেদকর। সংবিধান সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 9 ডিসেম্বর 1946। দেখো আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে, একটা লাইক করে দাও, তোমাদের জন্য এগুলো ভিডিও বানানো। তোমরা লাইক না করলে কে করবে, ঠিক আছে, খালি ভিডিও দেখে না, একটা লাইক প্লিজ করে দাও। ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য হয় 299 জন। সংবিধান সভার সর্বশেষ অধিবেশন কত খ্রিস্টাব্দে বসে? 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। গণপরিষদে কতজন দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধি ছিলেন? 93 জন। গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিল? 73। সংবিধান রচনার সময় 21 জন সদস্যের মধ্যে কতজন আইনবিদ ছিলেন? ঠিক আছে, 11 জন আইনবিদ অর্থাৎ লয়ার, ঠিক আছে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389। লয়ার বলবো না, অ্যাডভোকেট বলবো, ঠিক আছে। আচ্ছা, লয়ার অ্যাডভোকেটের মধ্যে ডিফারেন্স জানো? যারা ল নিয়ে পড়তেছে তারা হলো লয়ার,
আর যারা ল নিয়ে পড়ে একটা এক্সাম হয় লয়ার হওয়ার জন্য, ঠিক আছে, ওই এক্সামটা যারা পাস করে নেয় তাদেরকে বলা হয় অ্যাডভোকেট, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এগেন রিপিট কোশ্চেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 42তম সংশোধনে। ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল 26 জানুয়ারি 1949। এখানে জিনিসটা ধ্যান রাখবা, ঠিক আছে। একটা কি বলছে এখানে গৃহীত হয়েছিল 1949, আরেকটা কি বলা হলো এর আগে দেখলাম নভেম্বরে 1949, ঠিক আছে, সেই জিনিসটা ধ্যান রাখবা। ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু, সবাই জানে। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালের 26শে জানুয়ারি। কি বলছে? গৃহীত হয়েছিল 1949 সালে, ঠিক আছে, আর কার্যকরী হয়েছিল 1950 সালে। ভারতের বর্তমানে আচ্ছা, গৃহীত আর কার্যকরীর মধ্যে ডিফারেন্স দেখো। গৃহীত মানে হয়ে গেল অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, এবার এই সংবিধানটা আমরা মানব, কিন্তু ওটা অ্যাপ্লাই করা শুরু হয়েছিল দেশে প্রথম 1950-এ, ঠিক আছে। এই জিনিসটা অনেকজনই বুঝে না, তাই বলে দিলাম। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল আছে? 12টি। ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন কোন বছর প্রণীত হয়? 1967 সালে বেআইনি কার্যকলাপ আইন প্রণীত হয়। এবার দেখবো চ্যাপ্টার 6। ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ, ঠিক আছে। কততম সংবিধান সংশোধনী আইনে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় ভারতকে? 42তম, ঠিক আছে। এই জিনিসটা খুব 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 ভালোভাবে একদম মাথার মধ্যে বসাই নিও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, শুধু এই সেমিস্টারে না, প্রত্যেকটি সেমিস্টারে। ভারতে একটি কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সবাই জানে। ভারতের সংবিধান কেমন? প্রধানত লিখিত, মানে বেশিরভাগটাই কি লিখিত লেখা আছে, তাই তো। ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারা কত নাম্বার? 395। ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার। বর্তমানে 2024-এ ভারতীয় সংবিধান কতবার সংশোধন হয়েছে? 106 বার। 2024-এ, ধ্যান রাখো, 2024-এ 106 বার। ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে এক নাগরিকত্ব, বললাম একটু আগেই, তাই না। ভারতের সংবিধান সংশোধনে কার সম্মতি প্রয়োজন? রাষ্ট্রপতির। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টার 11-এর মানে তোমরা পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা প্রথমবার পড়তেছো, তাই তো। আমি একটা জিনিস জানতে চাই, তোমাদের কাকে কাকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা ইজি মনে হয়, কাকে কাকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কঠিন মনে হয়, সেটা একটু কমেন্টে লিখে জানাতো। যাদের ইজি মনে হবে কমেন্টে লিখবা ইজি, যাদেরকে কঠিন মনে হয় কমেন্টে লিখবা হার্ড, ঠিক আছে। তাহলে আমি বুঝে যাব, দেখতে চাই আমি অ্যাকচুয়ালি জেনুইনলি যে কাদের কাছে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিউলি যারা নিচ্ছে ইম্পর্টেন্ট, তাদের সহজ মনে হচ্ছে, কাদের কঠিন মনে হচ্ছে, ঠিক আছে। অবশ্যই লিখবা কিন্তু, ঠিক আছে। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সব ধর্মের সমান মর্যাদা, মানে প্রত্যেকটি ধর্মকে সমানভাবে সম্মান দেওয়া হবে। ভারতীয় সংবিধানের সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে 1976 খ্রিস্টাব্দে। এটা স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু এটা আমি বলে দিলাম, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। ভালোভাবে মন দিয়ে পড়ো, ভালোভাবে এক্সাম দাও, ঠিক আছে। আরও বেশি কোশ্চেন পড়তে চাইলে তোমরা যদি চাও আরও বেশি ভালোভাবে প্রিপারেশন নেবো, সেক্ষেত্রে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটি প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো। তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, সব কিছুই ফ্রি, ঠিক আছে, ফ্রি অফ কস্ট। আর যদি এটার পিডিএফ চাও তো ডেসক্রিপশন বা পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। অলরেডি হাজার হাজার স্টুডেন্ট সেখানে আছে, ঠিক আছে, জয়েন হয়ে যাও, সেখানে এটার পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। কারণ কি অনেকজনই কমেন্টে বলে স্যার পিডিএফ দেন, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটা বলে দিলাম। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।